নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে হৃদনিকেতনের আজকের পর্বে। আমাদের আজকের পর্বেও বিশেষ একজন অতিথি অবশ্যই রয়েছেন, যিনি আমাদের খুব কাছের একজন মানুষ, আমাদের সকলের খুব পরিচিত মানুষ। কিন্তু কথাটা হচ্ছে, তিনি প্রচারের আলোর একটু বাইরে থাকতেই বেশি পছন্দ করেন। আসলে সাহিত্য সংস্কৃতির জগতে এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু খুব নিঃশব্দে সাহিত্যকে ভালোবেসে তার ভূমিতে বিচরণ করে চলেছেন। তেমনি একজন সাহিত্যকর্মী আজকে আমাদের বিশেষ অতিথি হয়ে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত, যিনি একজন গল্পকার, একজন কবি এবং একজন বিশেষ সাহিত্য পর্যালোচক। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের ভীষণ কাছের একজন মানুষ, শ্রী বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়। দর্শক বন্ধুরা, আসুন তবে আলাপ পর্বটা সেরে নিই। নমস্কার বিদ্যুৎদা। নমস্কার। কেমন লাগছে বলুন হৃদনিকেতনের এই মঞ্চে এসে? আজ মানে একটি বলতে গেলে একটি ব্যতিক্রমী সন্ধ্যা, বিশেষ করে মানে আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী সন্ধ্যা। বিশেষ করে গুয়াহাটির মতো শহরে অনেকদিন থেকেই চলে আসছে দেখছি, তো খুব ভালো একটি প্রচেষ্টা এবং আমিও আজ সামিল হলাম, খুব ভালো লাগছে। আসলে আপনারা যারা এই হৃদনিকেতনকে এত বেশি প্রেরণা দিয়ে থাকেন, তাদের মধ্যে কিন্তু আপনি একজন। বরাবর এই প্রেরণাটা শুরু থেকেই পেয়ে আসছি এবং আপনাকে এই মঞ্চে ডাকতে পেরে আমি সত্যি খুব কৃতজ্ঞ বোধ করছি। ধন্যবাদ। ভীষণ ভীষণ ভালো লাগছে। দর্শক বন্ধুরা, আমাদের পাশে যিনি বসে আছেন, সেই খুব কাছের মৃদু হাসি যার মুখে সর্বদা লেগে থাকতে আমরা দেখি, সেই বিদ্যুৎদাকে আরও একটু গভীরভাবে জেনে নেব বলে আজকে একটু এই বিশেষ প্রয়াস। সঙ্গে থাকবেন বন্ধুরা, আমরা আলাপচারিতায় যাচ্ছি বিদ্যুৎদার সঙ্গে। বিদ্যুৎদা, আজকে যখন আপনাকে পেয়েছি, আড্ডা আলোচনায় এমন অনেক কিছু প্রসঙ্গ, অনেক কিছু কথা উঠে আসবে এবং বিশেষত আপনার জীবন কেন্দ্রিক এবং কিছু সাহিত্য কেন্দ্রিক। তো শুরুটা করি তবে আপনার বেড়ে ওঠা শহর এবং জন্ম শহর থেকে। সেটা আপনি তো ব্রহ্মপুত্র উপত্যকায় তো আপনার জন্ম নয়, তো সেই সূত্র ধরে একটু আমরা এগোই আজকে। নিশ্চয়ই। আমি আমার জন্ম এবং প্রাথমিক থেকে ক্লাস 10 অবধি আমি আমার জন্মস্থান কাছাড় জেলার একটা খুব বর্ধিষ্ণু গ্রামও বলা যায় ওটাকে, রামকৃষ্ণনগর বলে, যে জায়গাটি মানে প্রকৃত অর্থেই একটা শিক্ষার খুব চমৎকার একটা বাতাবরণ সেখানে আজীবন বর্তে আছে এখনও। তো সেই রামকৃষ্ণনগর থেকে আমি প্রবেশিকা পরীক্ষা পাশ করেছি। তারপর শিলচর জিসি কলেজে হায়ার সেকেন্ডারি। এরপর সত্যি যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই দুটো পরীক্ষায় ভালো ফল করার সুবাদে তখনকার দিনে যে ধারণাটা সবার মনে ছিল যে যে ভালো ফল করবে সে হয়তো ডাক্তারি পড়বে, না হলে ইঞ্জিনিয়ারিং পড়বে। তো সেই সুবাদে আমি টেকনিক্যাল, এবং সবচাইতে তার চেয়েও বড় কথা যেটি সেটি হচ্ছে তাগিদ, যেটা অর্থকরী বিদ্যার তাগিদটা তখন ছিল খুব বেশি। বিশেষ করে রামকৃষ্ণনগর অঞ্চলে সব ছিন্নমূল মানুষদের আস্তানা ছিল। তো আমরা হচ্ছে গিয়ে সেই ছিন্নমূলের দ্বিতীয় প্রজন্ম। ছিন্নমূলের দ্বিতীয় প্রজন্মের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে নিতে হয়। পায়ের তলার মাটি শক্ত থাকে না। সেই পায়ের তলার মাটিটাকে শক্ত করার উদ্দেশ্যে অর্থকরী বিদ্যাটাই তখন বেশি প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছিল। তাই আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি। আচ্ছা। তার ফাঁকে আমি বিভিন্ন পরীক্ষায় বাংলা বিষয়ে খুব আশ্চর্যজনকভাবে ভালো ফল করেছি, কিন্তু তাও আমার ভেতরে সেটা আসেনি যে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি, হয়তো সেখানেও আমি সাইন করব। আলটিমেটলি আমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছি এবং রামকৃষ্ণনগর থেকে সেই আমার বেরিয়ে আসা। এরপর তো চাকরি সুবাদে বিভিন্ন উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আজ 2 বছর আমি গুয়াহাটিতে এসে থিত হয়েছি। এই 2 বছরেই বিদ্যুৎদা আমাদের ব্রহ্মপুত্র উপত্যকার একজন খুব প্রিয় মানুষ হয়ে উঠেছেন, কারণ বিদ্যুৎদা ভালোবাসতে জানেন। আমার মনে হয় না ওই যে
এই কথাটা বারবার সঞ্জয়দার একটা কথা খুব মনে উঠে আসে যে যেখানে পা রাখো সেটাই স্বদেশ। তো এটা তো আমাদের স্বদেশ ভূমি বটেই, কিন্তু তাও তো কখনো কখনো আমরা কোথাও একটু ব্রাত্য অনুভব করি। তো সেই ব্যাপারগুলো কাটিয়ে আপনি যেভাবে এই অঞ্চলের লোকেদের আপন করে নিচ্ছেন, সেটা কিন্তু একটা শিখবার মতো বিষয়। মানে সেটা আমরা শিখি আর কি আসলে আপনার থেকে। ভালোবাসা তো বিলিয়ে দিলেই বাড়ে, তাই না? তাই তাই আর একদম, কি। একদম তাই। এবং নিজের মনেরও একটা তখনই একটা মানে খোরাক, সেটাই তো একটা একটা মনের স্থিতি খোরাক। আসে আর কি। তো এখন বিদ্যুৎদার যে প্রশ্নটা করব, আপনি বরাক উপত্যকার মানে বরাক উপত্যকার সাহিত্যের খুব কাছাকাছি হ্যাঁ, আহ, আছেন বা ছিলেন, হ্যাঁ। এবং এখানেও আপনি ব্রহ্মপুত্র উপত্যকারও সাহিত্য চর্চাগুলোর সাথে বেশ জুড়ে গেছেন। তো কোথাও কি কোনো ফারাক বুঝতে পারছেন, বা যদি খুব সূক্ষ্ম কিছু আমরা মানে সেটা সাহিত্যের ভালো আলোর দিকেই ধরেই বলছি, যে যারা নতুন করে লেখালেখি করছেন এই ব্রহ্মপুত্র উপত্যকার অঞ্চলেও এবং বরাক উপত্যকায়ও, আপনি মানে ঠিক কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে? প্রকৃতপক্ষে পারমিতা, বাংলা সাহিত্যে বরাক এবং ব্রহ্মপুত্রের পুরো একটা আলাদা একটা মানে ক্ষেত্র প্রস্তুত হয়ে রয়েছে। আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি হুম বিভিন্ন হুম 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 ক্ষেত্রেই ঠিক যতটুক মিশে যাওয়ার কথা ছিল সেভাবে হুম। মিশে উঠেনি আজও অবধি, কোনো এক অদৃশ্য কারণে হয়তো, তা আমার জানা নেই। তো আমি সেই জায়গাটাতেই ধরেছি। আমি যেহেতু আমার জন্ম বরাকে এবং আমি ব্রহ্মপুত্রের বাসিন্দা, তাই বরাক এবং ব্রহ্মপুত্র দু জায়গাতেই আমি চেষ্টাও করছি অনেকটা হ্যাঁ, আপনার মেলবন্ধনের, বহু বহু কাজ মানে মেলবন্ধনেরও চেষ্টা সেটা করছি। প্রমাণিত করে। তার মানে আপনি এখানে একটা আরো বেশি করে একটা সেতু বন্ধনের চেষ্টা করছেন। সেই কোথাও কি চেষ্টাটাই মনে করে হচ্ছে যে যাচ্ছি। দুটো ক্ষেত্র একটু আলাদা হয়ে গেছে হ্যাঁ, বা আলাদা হয়ে আছে? এবং সেই উপলক্ষে বেশ কিছু পদক্ষেপও আমি নিয়েছি। তুমি হয়তো হুম, জানো, হয়তো তোমার একদম তাই। ভেতরে আছে, সেই সেই কথাগুলোই ফেসবুক একটু আপনার মুখে শুনতে ফেসবুক চাইবো। গ্রুপগুলোকে দর্শক বন্ধুরা আরেকটু বেশি করে হ্যাঁ, শুনবেন বলে। ফেসবুক গ্রুপগুলোতে আমি উভয় উপত্যকার মানুষদের এনে জড়ো করেছি। একদম তাই। এক যাতে একজনের লেখা বা একজনের সংস্কৃতির ব্যাপারটা অন্যজনের কাছে গিয়ে পৌঁছে যায়। হুম হুম। এবং আমি আমার বিভিন্ন কবিতার মধ্যেও এই জিনিসগুলো তুলে ধরতে চেষ্টা করেছি। আমি এই নিয়ে একটা ছোট্ট কবিতা তোমাকে শোনাবো। একদম আহ, একদম। যে আমরা একটু শুনে নিব তবে। বিশেষ করে আমি এবং কবিরা সাধারণত নদীকে খুব ভালোবাসেন। তো সেই নদীর সূত্র ধরে আমি বরাক ব্রহ্মপুত্রের উপর একটি কবিতা লিখেছি। বাহ, কবিতাটির নাম হচ্ছে জীবন নদী। তো বাহ, সেই শুনে জীবন নেব নদীটি আমরা আমি আহ, পড়ে শোনাচ্ছি। কবির কণ্ঠে। ফেরারি মন যখন তখন পাড়ি দেয় মহাবাহুর ডুবন্ত পাড়ের এক চিলতে মাটির ঢেলায় বসে অনন্ত প্রত্যাশা মাখা জেলেটির কাছে আমার পলাতক শরীর বেয়ে চুইয়ে পড়ে সুরমা গাঙের দুফোঁটা জল, আহা। ঘাম হয়ে অশ্রু হয়ে মিশে যায় লোহিতে, লোহিত কণিকা বেয়ে বিলীন হয়ে যায় বরাক সুরমা কুশিয়ারা লঙ্গাই থেকে লোভা জাটিঙ্গা হয়ে দিহিং দিবং শিয়াং পেরিয়ে সুবনশিরি রাঙা নদীর ডিক্রং হয়ে ভরলি হয়ে মহাবাহু হয়ে গঙ্গাসাগর পথে। কেউ জানে না উজান পথের সাকিন, জানে শুধু সেই জেলেটি। উজান বেয়ে দিনের শেষে যখন ধরা দেয় একটি কুড়ি কিংবা একটি আড়ি, তখনই তো শুকিয়ে গিয়ে শ্যাদবিন্দু, শুকিয়ে গিয়ে অশ্রু, জেলের ঘরে আঁধার রাতে চড়ে সুখের হাঁড়ি। দু চোখ বেয়ে একই ধারা আই কলংমা, স্বপ্ন দেখায় সুরমা লুইত গঙ্গা আমার মা। আহা, অসাধারণ একটা কবিতা বিদ্যুৎদার আহ, সাম্প্রতিক প্রকাশিত মাটির পৃথিবী কাব্যগ্রন্থে রয়েছে। এই বইটি ইতিমধ্যে আমার সঙ্গেও রয়েছে। অসাধারণ একটা কবিতার বই। আমরা অনেকেই পড়েছি, এবং যারা পড়েননি আমি অনুরোধ করব এই বইটি, মাটির পৃথিবী বইটি একবার পড়ে দেখার। আর খুব সহজ সরলভাবে বিদ্যুৎদা ছুঁয়ে যেতে কিন্তু
সক্ষম হয়েছেন। আপনি এই কবিতার বর্ণনায় এত সুন্দর করে একটা ভৌগোলিক সীমানা অতিক্রম করে কিন্তু একটা যে মানবিক সীমানায় পৌঁছে যাওয়া, সেই যে তোমাকে সেটা বলেছিলাম ভীষণ বরাকার ব্রহ্মপুত্রকে সুন্দরভাবে, একাকার করে দেওয়া, হ্যাঁ হ্যাঁ, সেই সেই ব্যাপারটা যে এইখানে। একাকার করে দেওয়া, হ্যাঁ, মিলেমিশে সব একাকার হয়ে সেই। যাচ্ছে। সুরমা, লোহিত, গঙ্গা, হ্যাঁ, সমস্ত সবাইকে তো সাগরেই মিলতে হবে। সেই। তো সেই সাগরে মেলার প্রস্তুতিটা চলছে। এবারে যে প্রশ্নটাতে যাব, পরবর্তী একটা প্রসঙ্গে যাচ্ছি বিদ্যুৎদা, হুম, যে দর্শক বন্ধুদেরও আমি জানাই সেই ক্ষেত্রে যে বিদ্যুৎদা সাহিত্য চর্চার জন্য কিন্তু বেশ কিছুদিন আগের থেকেই একটা বিশেষ মাধ্যম বেছে নিয়েছেন, এবং তার সমস্ত লেখা, তার নিজস্ব কবিতা, এবং বিশেষ করে বিভিন্ন ধরনের উঠে আসা নতুন লেখনগুলো নিয়ে সাহিত্য পর্যালোচনা, প্রায় 50টিরও বেশি আছে, সেগুলো নিয়ে উনি কিন্তু একটা ব্লগ শুরু করেছেন, এবং সেটা খুব একটা সাহসী পদক্ষেপ। এবং উনি এটা কিন্তু ভীষণ মন থেকে এই কাজটি করছেন। যারা নতুন করে লেখালেখি করছেন, যারা নতুন করে লিখছেন, তাদের পাশে যে বিদ্যুৎদা কীভাবে দাঁড়াচ্ছেন, এবং নতুন বইগুলি যখনই বের হচ্ছে তখনই বিদ্যুৎদা সেগুলো সংগ্রহ করে রীতিমতোভাবে স্বেচ্ছায় সেগুলো নিয়ে ভীষণভাবে কিন্তু চর্চা করছেন। এই যে নিরলস একটা প্রয়াস, সেটা অদ্ভুতভাবে একটা শ্রদ্ধা করার জিনিস। যে আচ্ছা, বিদ্যুৎদার কাছ থেকেই তবে শুনতে চাইবো, এই যে আপনি 50টারও বেশি পর্যালোচনা এতদিনে আপনি করে নিয়েছেন সাহিত্যের, আপনার মানে এখন সবাই মানে বিদ্যুৎদার রিভিউর অপেক্ষা কিন্তু করে। এবং আমি আমারও ব্যক্তিগত একটা প্রসঙ্গ এই মুহূর্তে তুলে ধরছি। শেষের রূপকথা আমার একটা ছোট্ট কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারিতে। বিদ্যুৎদা কিন্তু নিজে আমার বাড়িতে এসে সেই বইটি সংগ্রহ করে নিয়ে গেছিলেন। আমি এখনো ভুলতে পারি না, বাড়ি খুঁজে এই ব্যস্ত মহানগরীতে অনেক ট্রাফিক পেরিয়ে উনি কিন্তু আমার বাড়িতে এসেছিলেন শুধুমাত্র এই বইটি সংগ্রহ করার জন্য। তাহলে বুঝতেই পারছেন সেই সাহিত্য চর্চার খিদেটা এই মানুষটার কতখানি। এবং উনি কিন্তু একা চলতে চান না, সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। আবারও ফিরে যাচ্ছি বিদ্যুৎদার কাছে। বিদ্যুৎদা, আপনার এই ব্লগ সম্বন্ধে একটু জানতে চাইবো, সেটা কবে থেকে শুরু হলো এবং কিভাবে আপনার এই ভাবনাটা মাথায় এলো? হ্যাঁ, ব্লগ, পারমিতা, দেখো, যারা আমরা অল্প লেখালেখি করি, আমরা প্রত্যেকেরই একটা গরজ থাকে, একটা চিন্তা থেকে যায় যে আমাদের সৃষ্টিগুলো, আমাদের লেখালেখিগুলো কোনো একটা জায়গায় আমরা রাখতে চাই, যাতে ভবিষ্যতে কেউ ইচ্ছে করলে সেটা পেতে পারে, একটা রেফারেন্স বলো, যাই বলো। তো আজকাল তো ছাপা বইয়ের তো সেরকম দিন নেই, কদর নেই, এবং বই ছাপানোটাও একটা অনেক হ্যাপার ব্যাপার। তো এর জন্য যেহেতু ডিজিটাল একটা প্ল্যাটফর্ম রয়ে গেছে ব্লগের ব্যাপারটা, এবং এই ব্যাপারে আমাকে দু একজন আমার শুভানুধ্যায়ী যারা, তারাও উজ্জীবিত করেছেন। তো সেই হিসেবে আমার বেশি দিন হয়নি, আমি 2020-এই খুলেছি ব্লগ, বিদ্যুৎ কথা ব্লগ, কথা ও কবিতার। এবং সেখানে আমার যাবতীয় রচনা, একেবারে প্রথম দিকের কিছু হয়তো আহ, সেখানে তুলে ধরা সেরকম যায়নি। কিছুটা নিম্ন মানসম্পন্ন লেখা আমার ছিল, যা সবারই থাকে, সেগুলোকে তুলিনি। আহ, অন্যথা সবগুলো লেখাই আমার এই ব্লগে পাওয়া যাবে, এবং এ যাবৎ প্রকাশিত যাবতীয় লেখার একটি সূত্র বা একটি একটি টেবুল আকারে সেটাও পাওয়া যাবে ব্লগে। বাহ, এ যাবৎ প্রায় মোটামুটি 300-র মতো আমার লেখা প্রকাশিত হয়েছে, সবগুলোই সেখানে পাওয়া যাবে, এবং তার বাইরেও কিছু সেটা আছে। একটা খুব ভালো দিক বিদ্যুৎদা। কারণ আমরা অনেকেই তো আছেন লেখালেখি করছেন বা করেন, আহ, সেই আবেগে লেখাগুলো তখন বেরিয়ে গেলেও আমরা অনেকেই কিন্তু খুব যত্নশীল হই না এই লেখাগুলি ঠিক মতো ডকুমেন্টেশন করা বা সংগ্রহ করা। তারপরে হয়তো কখনো মনে হবে যে অনেক লেখা হারিয়ে যায়। আমার ক্ষেত্রেও এরকম অনেক লেখা আমার হারিয়ে হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু, এই যে সিস্টেমেটিক ওয়েতে যে একটা চর্চা করা, যেটা নিয়ম নিষ্ঠা নিয়ে, সেটা একটা খুব ভালো জিনিস বিদ্যুৎদা। তাই বারবার বলি যে আপনার থেকে এরকম অনেক কিছু শেখার আছে, মানে শিখতে পাই আমরা যে কিভাবে চর্চাটাকে ঠিকভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়।
আর এই যে পারমিতা বলছিলে তুমি, এই যে রিভিউর ব্যাপারটা, আলোচনার যে ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আমি নিজে আমার একটা আলাদা রকমের উৎসাহ, হুম, সেটা যারা সর্বদাই নতুন দেখেছি। যারা নতুন সর্বদা যারা দেখেছি লিখছেন, আমি আপনার মধ্যে। বিশেষ করে নতুন লেখক কবিদের বইগুলো আমি গোগ্রাসে আমি পড়তে চাই এবং আমি সেটাকে তুলে ধরতে চাই। তো তোমার কাছ থেকে তোমার বইটা নিয়ে যাওয়ার পেছনে এটাও একটা কারণ, আমার নিজের খিদে তো আছেই, আর এই যে তুমি লিখছো প্রথম, সেই আগ্রহ এবং সেটাকে তুলে ধরা, সেই ব্যাপারটাই আমার কাছে মুখ্য। এবং এই যে এরকম আমি অনেক আরও করেছি হ্যাঁ, সবগুলো। একদম এবং তাই। এখন তো এরকম একটা হয়েছে আমার ঘরে, মানে বইয়ের হিড়িক জমে গেছে, বইয়ের পাহাড় বই হয়ে আসছেই গেছে। আসছেই নতুন রিভিউর কোনো জন্য। বই প্রকাশিত হলেই সেটা হ্যাঁ। সর্বপ্রথম তো চলে আসছে বিদ্যুৎদার তো কাছে। তার জন্য আমি একটুকু মানে দুঃখিত নই, বরঞ্চ আমি গর্বিত যে আমি নিজেকে আরো ঋদ্ধ করার সুযোগ পাচ্ছি। বিভিন্ন লেখকের লেখা পড়ে আমি ঋদ্ধ হচ্ছি দিন দিন। বাহ! সেটা আমার পক্ষেই বাহ! খুব সুবিধাজনক হয়। সুন্দর করে বিদ্যুৎদা বললেন। আসলে বিদ্যুৎদার বিনম্রতা, এটা বলবো। ভীষণ ভালো মানুষ বলেই এভাবে জগৎটাকে দেখতে পাচ্ছেন, এভাবে নিতে পারছেন। আর এভাবেই থাকাটা, যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করছেন, আমরা হয়তো এরকমই ভালো থাকি। একা তো সাহিত্য সংস্কৃতি হয় না, না? এটা সম্ভব নয়। এইভাবেই এগিয়ে যেতে হবে। দর্শক বন্ধুরা, এবারে আপনাদের কাছে আমার যে অনুরোধটা প্রতিদিনই থাকে, যে কেমন লাগছে আপনাদের আজকের এই আলোচনা, কেমন লাগছে আমাদের আজকের এই বিশেষ অতিথিকে নিয়ে আমাদের এই আলাপন, অবশ্যই একটু মন্তব্য করে জানান। ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা, আমরা আরও কিছুক্ষণ আছি বিদ্যুৎদার সাথে আরও নানাবিধ আলাপ আলোচনায়। সঙ্গে থাকুন, আবারও ফিরছি বিদ্যুৎদার কাছে। এবারে বিদ্যুৎদা, আমরা গল্পকার বিদ্যুৎদাকে জানি, আমরা কবি বিদ্যুৎদাকে জানি, আমরা সাহিত্য পর্যালোচক বিদ্যুৎদাকে জানি। আপনার এই তিনটি ক্ষেত্রের মধ্যে সবচাইতে কোনটা বেশি ভালো লাগে এবং কেন? পারমিতা, আমার লেখালেখির শুরু কিন্তু গদ্য দিয়েই। হুম। ছোটোখাটো ছোটোখাটো প্রবন্ধ এবং তারপর গল্প। হুম। এরপর যখন আমি কবিতা লেখা শুরু করি, তখন কিন্তু আমার ইয়েটি ধারণাটাই পাল্টে গেছে। আমার মনে হচ্ছে যেন কবিতা দিয়েই সব কিছু বোঝানো যাচ্ছে। ভাবটাকে প্রকাশ করা যায়, এবং একের পর এক কবিতা মনের ভাব থেকেই বেরিয়ে আসে। গল্প স্রোতের কিংবা মতো তারপরে প্রবন্ধে বেরিয়ে আসছে বিষয় কবিতাগুলো। একটা বিষয় নিয়ে বেশি লিখতে হয়। কবিতাতে অল্প কথায় অনেক কিছু অনেক বলে কিছু দেওয়া যায়। প্রকাশ করা যায়। সেটা কবিতার একটা খুব মজার ব্যাপার। যদিও আমি ছোট কবিতায় পারি না, একটু বড় হয়ে যায়, আকারে অবয়বে একটু বড় হয়ে যায় আমার কবিতাগুলো। কিন্তু এযাবৎ ধরা যাক আমি 40টি মতো গল্প লিখেছি, কিন্তু কবিতা আমার 300টি হয়ে গেছে। তো আমার কথা, আমার অনুভবটা আমি বেশি কবিতাতেই প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে তো কবিতাই প্রথম পছন্দ। সেখানে কবিতা একটা মানে খুব সহজ সাবলীল হ্যাঁ, একটা ভূমি, যেখানে আপনি খুব মানে নির্দ্বিধায় বিচরণ করতে সেখানে ভালোবাসেন। কবিতাই আমার প্রথম পছন্দ। এবং খুব আশ্চর্য এবং খুব একটা মজার ব্যাপার হচ্ছে এটা যে বরাকে আমি মূলত কবি হুম। প্লাস গল্পকার, আর ব্রহ্মপুত্রে আমি মূলত গল্পকার প্লাস কবি, এরকম একটা ভাব আছে আর কি। তো তার উদাহরণ আমি দিতে পারি। সম্প্রতি বরাকে একটা বৃষ্টি বিষয়ক কবিতার সংকলন বেরিয়েছে। বরাকের প্রায় 250 জন কবির কবিতা নিয়ে একটি সংকলন, তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, একদম তো তাই। সেই বৃষ্টি কথা। সংকলনে, হ্যাঁ, সেই সংকলনে আমার কবিতা আছে। এবং অতি সম্প্রতি করিমগঞ্জ থেকে বেরিয়েছে তৃতীয় ভুবনের সাহিত্য, সেখানেও কবি হিসেবেই আমার 5টি কবিতা বেরিয়েছে। তো বরাকে মূলত কবিতার উপরই আমাকে করা হয়, তুলে ধরা হয় কবি হিসেবে। তার বিপরীতে ব্রহ্মপুত্রে আবার সামনে প্রকাশিত হবে আসামের নির্বাচিত গল্প সংকলন, সেখানে আমার একটি গল্প স্থান গল্পকার। পেয়েছে। তো মোটামুটি আমি ব্রহ্মপুত্রে গল্পকার। আচ্ছা, চলুন সেটা একটা সাহিত্য। দারুণ, হ্যাঁ, সেটা একটা দারুণ ব্যাপার। মানে সর্বক্ষেত্রে আপনার একটা অবাধ বিচরণ রয়েছে তার মানে কবিতায়। কিন্তু আপনি বোধহয় মানে কবিতার ক্ষেত্রে খুব বেশি সংবেদনশীল। হ্যাঁ, কবিতা তো স্বাভাবিক, কবিতা ব্যাপারটাই হচ্ছে সংবেদনশীলতার ব্যাপার, হুম। অনুভব অনুভূতির ব্যাপার। হুম। তো কবিতা খুব খুব মানে স্পন্টানাসলি এসে যায় আর কি। প্রতিদিন সকালে ইচ্ছে করলে
সময় থাকলে প্রতিদিন সকালেই কিছু না কিছু। অন্ততপক্ষে 20-30 লাইনের একটা কবিতা লিখে ফেলা যায়, বাহ, হাতে যদি সময় থাকে। বাহ। কারণ আমরা তো সংসারী মানুষ, ততটুকু সময় তো আর দেওয়া যায় না। যতটুকু সময় দেওয়া যায় অনায়াসে একটি কবিতা লিখে ফেলা যায়। লিখে ফেলা যায় মানে লেখার গরজ থাকে, ভেতর থেকে সেই তাগিদটা থাকে সেই যে কিছু একটা লিখবো বা হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ সেই ক্ষেত্রেও ধরে আহ, কোথাও আমার মাটির পৃথিবীর থেকেই আপনার আত্মকথনের একটা লাইন আমি তুলে ধরছি, যেটা আমার মনে হয় আমাকে হঠাৎ করে একটু থামতে বাধ্য করলো লাইনটা। যে কোথাও আপনি লিখেছেন, জানি 100 কেন, 1,00,000 কবিতা লিখলেও আমরা ব্রাত্যই থাকবো। এটা একটা অভিমানের কথা, ভেতরে কিছু কোনো একটা অভিমান কাজ করছে, তো সেটা আপনি আন্তঃভুবন বা আন্তর্ভুবনের স্বীকৃতি পাওয়ার পেছনে যে রসায়ন, আপনি সেই রসায়নটার কথা বলছেন, নাকি ভূখণ্ড হিসেবে সেখানে কোনো রকমের ভৌগোলিক সীমানার কোনো একটা ব্যাপার, সেখানে এই যে ব্রাত্য কথাটা বলা হচ্ছে, এই যে অনুভূতিটা আপনার হচ্ছে, সেটা যদি একটু তুলে ধরেন তবে হয়তো আপনি নিজেও একটু হালকা হতে পারবেন আমার মনে না, হচ্ছে। এই ব্যাপারটা পারমিতা আমাদের চলবেই। কারণ আমি নাকি একেবারে না, আমি বলতে চাইছি নাকি উত্তর পূর্বাঞ্চলটাই এখনো ব্রাত্য। সেটাই বলছি আমি। একেবারে সম্প্রতি আমি কলকাতা গেছিলাম হ্যাঁ, হ্যাঁ, আমন্ত্রিত হ্যাঁ, হয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে দুটো অনুষ্ঠান ছিল। একটা ছিল হাওড়া কবিতা উৎসব। সেই কবিতা উৎসবে আমাদের ইন্টারভিউ নিয়েছিল সেখানে। তো সেইখানের মঞ্চে আমরা যে একটা যে দেখলাম যে আমরা উত্তর পূর্ব থেকে, আসাম থেকে বাংলা ভাষার কবিতা নিয়ে গেছি, ব্যাপারটা অনেকের কাছে এখনো আজকের দিনেও একেবারে আনকোড়া। খুব ওনারা গ্রহণযোগ্য না, খুব জানেই না গ্রহণযোগ্য যে না। হ্যাঁ, আসামে বসে কেউ বাংলা ভাষায় কবিতা চর্চা করে। এটা তো একটা, এক্স্যাক্টলি, সেটা তো তো আমাদের সেই একটা ব্যাপারটাই আমি উল্লেখ কোথাও করতে চেয়েছি যে হুম, আমরা অভিমান এত কিছু থাকাটা। করছি, আসাম কেন, গোটা ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকা মিলে এই যে তৃতীয় ভুবন, আমরা যে এত এত বিশিষ্ট সব সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু স্বীকৃতি পাচ্ছে না অন্য ভুবনে। তো এখন আমাদের এমন একটা দিন এসেছে যে এখন আমরাও অন্য ভুবনকে ততটা পাত্তা দেওয়ার বোধ করি দরকার নেই, কারণ আমরা নিজেরাই অনেকটা হৃদ্য। হুম, এই এই যে ভাবনাটা, ব্রাত্য ভাবনা, সেটি এখানে সঞ্জয়দা অনুষ্ঠান করে গেছেন। সঞ্জয়দা আমাদের প্রচুর প্রিয় কবি কবিতায়, সঞ্জয়দা। হ্যাঁ প্রচুর কবিতায় মানে সঞ্জয়দার এই কবিতার মধ্যেও এই প্রসঙ্গগুলো জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ এবং তুলে আমি ধরা সেদিন হয়েছে। নিজেও শেয়ার করেছি সঞ্জয়দার সঙ্গে, সঞ্জয়দা তোমার কবিতার পরিপ্রেক্ষিতে এই দেখো আমারও একটি কবিতা। তো সেখানেও সঞ্জয়দা আমাকে খুব করেছেন, উনি বরাবরই খুব উৎসাহ দিয়ে থাকেন। তো সেই ব্যাপারটা আমি জাস্ট একটা লাইনে মানে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করেছি যে আমরা 100 কেন, আমার এই কবিতার বইটি 61 কবিতার বই, 100 কেন 1,00,000 লিখলেও সে আমরা ব্রাত্যই থাকবো। ব্যাপারটাই আসলে তার মধ্যে থেকেও তবে মানে একটা ভিন্ন প্রসঙ্গে যদিও উঠে আসছে, তবুও বলছে যা কিছু ভালো সেটা কিন্তু ভালো থেকেই যাবে, কেউ স্বীকৃতি দিক বা না না দিক। দিক। যেমন বাংলা ভাষাকে মানে বাংলা ভাষা ইটসেলফ কিন্তু এখনো ধ্রুপদী ভাষার মর্যাদা পায়নি, তাই না? কিন্তু বাংলা ভাষা কতটা সমৃদ্ধ, কতটা ঋদ্ধ ভাষা, সেটা কিন্তু পৃথিবীর সকলেই মোটামুটি বোধ করতে পারেন, কারণ একমাত্র বাংলা ভাষাতেই সবচাইতে বেশি বোধহয় বই মানে বাংলা ভাষার থেকে অনুবাদ করা হচ্ছে অন্য ভাষায়। অতএব আমরা ধরেই নিতে পারি যে বাংলা ভাষার প্রচার ও প্রসার কতটুকু বিস্তৃত, কিন্তু এখনো তাকে কিন্তু ধ্রুপদী স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু বাংলা ভাষা তাই বলে বাংলা ভাষার কিছু যায় আসে না তাতে। তো সেই একইভাবে আমার মনে হয় যে এই ভুবনের লেখকদেরও মানে সেইভাবে কারা গ্রহণ করলেন বা কারা গ্রহণ করলেন না, আমার মনে সত্যি আপনি বলেছেন যে আমরা নিজে এখন অনেকটাই স্বাধীন, অনেকটাই স্বাধীন। তো আমরা সেই অপেক্ষায় না থেকে নিজেদের কাজগুলো নিজেদের মতো করে করে যাই, সেটাই হয়তো ভালো হবে খুব। সেই কারণ এই এই ধারণা পাল্টে দেওয়া বড় সহজ কথা নয়। হ্যাঁ, এখনো কলকাতায় আমরা যেখানে ছিলাম, যে গেস্ট হাউসে ছিলাম, তার কাউন্টারে বসার লোকজন জিজ্ঞেস করছেন কোথা থেকে এসেছেন, যে আসাম, গুয়াহাটি থেকে।
আচ্ছা, আপনি বাংলা বলতে পারেন? তো সেরকম একটা ধারণা, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ ওদের মানে সাধারণ জ্ঞান বলতে কিছুই নেই। তো সেক্ষেত্রে আমরা তো হীন হয়ে গেলাম না? ওরাই হীনমন্যতায় ভুগছে, ওরাই হীন হয়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আমরা আমাদের সাহিত্য চর্চা চালিয়ে যাব। সেটাই। তাও কিছু কিছু মানুষ এখনো আছেন, যারা জুড়ে আছেন, যারা এখনো এই দিককারও খবরাখবর রাখছেন, বা কারা নতুন করে লিখছেন, তাদেরও মানে খবরাখবর রাখছেন বা করছেন। তো যাই হোক, এই ব্যাপারগুলো চলছে, হয়তো চলবে, কিন্তু আমাদের নিজেদের মতো করে আমাদের কাজগুলো করে যেতে হবে, কারণ যুদ্ধটা কিন্তু আমাদের, আর এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। এবারে যে প্রসঙ্গে ফিরবো, বিদ্যুৎদা, আপনার কবিতা। তো এই কবিতার, আপনি অনেক কবিতাই লিখেছেন। মূল অবয়ব যদি বলি বা মূল আকার, আপনি ঠিক কোন জোনে লিখতে খুব পছন্দ করেন? মূলত পারমিতা, কবিতা আমার মূলত ৩টি বিষয় নিয়েই লেখা হয়। হুম। এই এই আমার সদ্য প্রকাশিত যে কাব্যগ্রন্থটি 'মাটির পৃথিবী', সেখানেও আমি প্রত্যেকটি ৩টি ভাগ করে নিয়েছি, তুমি দেখবে। হুম। একটা হচ্ছে জীবন যেমন, মানে জীবনের অনুভব। আরেকটি হচ্ছে বাহুডোর, সেটা হচ্ছে ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা। হুম। এবং আরেকটা হচ্ছে ভেতরের যে অনুভূতি, একটা অনুভব মানে এক্সপিরিয়েন্স, আরেকটা হচ্ছে অনুভূতি মানে ফিলিংস। তো এই ৩টি বিষয় কবিতা লিখতে বসলে, এই ৩টের বিষয়েই সাধারণত আমি কবিতা লিখে থাকি। আর তাছাড়া সাম্প্রতিক কিছু ঘটনাবলীর একটা প্রভাব তো এসেই যায় কবিতায়। হুম। সময় সেক্ষেত্রে সময় একটা হ্যাঁ, ভীষণভাবে কাজ করে। সেই ক্ষেত্রে নিজের বক্তব্যটাকেও তুলে ধরতে হয় কবিতার মাধ্যমে। তবে মূলত এই ৩টি বিষয় নিয়ে আমি লিখি। এবং অবয়ব যদি বলো, তাহলে বলবো সেই যে ২ লাইন বা ৪ লাইনের কবিতায় অনেক কিছু বুঝিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কবিদের। কিছু কবি শুধু বুঝবে, পাঠকরা বুঝবে না, সেই রকম কবিতায় আমি স্বচ্ছন্দ নই। আমি কবিতা লিখলে আমার ইচ্ছে, আমার প্রথম টার্গেট হচ্ছে পাঠক, বোদ্ধারা নন। পাঠকের কাছে যাতে বার্তাটা সঠিক পৌঁছে যায়, সেই চিন্তাটা আমার থাকে, এবং সেই চিন্তা আমি যতটুকু পারি সরল করে কবিতাটাকে পাঠকের দরবারে পৌঁছে দিতে চাই। এর ফলে কি হয়, আমার কবিতার অবয়বটা একটু দীর্ঘ হয়ে যায়। সাধারণত ২০ থেকে ৩০ লাইনের নিচে আমি কবিতা লিখতে পারি না, তুমি বলতে পারো। অনেক জায়গা থেকে কবিতার অনুরোধ আসে, তো যদি জিজ্ঞেস করি ক লাইন, দাদা ১৫-১৬ লাইনগুলো হয় পারবো না আমি, তুমি বাড়াও, যদি দিতে পারো তাহলে পাঠাবো। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনি পাঠান। তো আমি ২৩ থেকে ২৫-৩০ সেরকম লাইনের কবিতাগুলো পাঠাই, এবং ওরা ছাপে। যাই হোক, তো কবিতা লিখতে লিখতে কখনো এরকম হয় যে হুম। অনেকটাই দীর্ঘ হয়ে যায়। তো শেষে আমি চিন্তা ভাবনা করে আমার কিছু কবিতার একটা আলাদা উম, নামাকরণ করে নিয়েছি, একটা সিরিজ করে নিয়েছি। সিরিজটার নাম হচ্ছে অনন্য সিরিজ। আচ্ছা। কবিতাগুলোই অনন্য। এগুলো সব দীর্ঘ কবিতা, এগুলো সব ১০০ এবং তার উপর। ইতিমধ্যে আমার বেশ কয়েকটি কবিতা লেখা হয়েছে এ নিয়ে। এগুলো কবিতা সচরাচর কোনো ম্যাগাজিন বা কোনো পত্রিকা তো ছাপবে না, তো নিজের বইটি ওগুলোতেই ছাপানো হয়। সেটা ১০০ থেকে ১০০-১৫০, এবং এ যাবৎ সবচাইতে দীর্ঘ যে কবিতাটি, সেটি হচ্ছে আমার ২৫০ লাইনের একটি কবিতা। বাহ। তো কবিতার অবয়বে আমি দীর্ঘ। হ্যাঁ, এটা নিশ্চয়ই মানে আমরা পাবো তো, হাতে পাবো তো, মানে প্রকাশিত হওয়ার। এখন সেটা কিভাবে প্রকাশিত হবে, কোনো কোনো জায়গা, কোথাও তো আমার জায়গা হবে না। কারণ একটা অতি দীর্ঘদেহী একটা লোক যদি ঘরে ঢুকে, সে তো ঘরে দাঁড়াতে পারবে না, তারপর মাথার ছাদে লেগে যাবে মাথা, তার সেরকম মানে ব্যাপার হয়ে আমাদের দাঁড়াচ্ছে। ঘরটাকে উঁচু করে বানাতে হবে কোন তবে। বই, কোন ম্যাগাজিন বা কোন পত্রিকা এত ২৫০ লাইনের আপনি কবিতা ছাপবে নিজেরই বলো? একটা সংকলন তৈরি করুন তো তবে। হ্যাঁ, পরবর্তী সংকলনে, এই সংকলনে এসছে দুটো ৩টে এসছে। হুম। 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 পরবর্তী সংকলনে বাকিগুলো আমি দেব। আসলে ইতিমধ্যে কিন্তু 4টা গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে। সেই 4টা গ্রন্থের নাম আমরা একটু জানতে চাইবো বিদ্যুৎদা। যে 4টা হ্যাঁ, অলরেডি প্রকাশিত হয়েছে, এবং খুব সাম্প্রতিক যেটা প্রকাশিত হলো সেটা হলো মাটির পৃথিবী। এই বইটি আমার হাতে এই মুহূর্তে রয়েছে, এবং ভীষণ ভালো একটি কবিতার বই। যারা পড়েননি, আমি আবারও অনুরোধ করছি তারা
পড়বেন এবং বিদ্যুৎদার সাথে অনেকেরই হয়তো যোগাযোগ আছে, বইটি পেয়ে যাবেন। কোনো স্টলে কি বইটি পাওয়া যাচ্ছে? বইটি তো গুয়াহাটিতে, শিলচরেও অ্যাভেলেবেল। শিলচরেও আছে, গুয়াহাটিতেও আছে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে পেয়ে যাবেন। কোথাও আচ্ছা স্টলে রাখিনি আমি। আচ্ছা আচ্ছা, সেটাই আমাদের সমস্যা, যে কোনো স্টলে কিন্তু বই আমরা সেভাবে রাখতে পারছি না। সেটা কিন্তু সেই, একটা ভীষণ হ্যাঁ, ভাবার মতো শিলচরে বিষয়। তৈরি হয়ে গেছে পারমিতা। শিলচরে বাতায়ন বলে একটা স্টোর হ্যাঁ, আছে, সেখানে সবার বই পাওয়া যায়। কিন্তু আমি তো কি বলবো, শিলচরেরও গুয়াহাটিরও, আবার এক হিসাবে শিলচরেরও নই, গুয়াহাটিরও নই। তো আমি আর কোনো স্টলে রাখিনি আর কি। যারা তো ইচ্ছুক তারা অবশ্যই একটু যোগাযোগ করে দিবেন। সেই, বইটি হাতে পেলে অবশ্যই পড়বেন এবং নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। দর্শক বন্ধুরা, সময় খুব দ্রুত গতিতে যাচ্ছে। আসলে এরকম কিছু আলোচনায় বসলে ঘড়ির কাঁটাটা কিভাবে চলতে থাকে আমরা ঠিক বুঝে উঠতে পারি না। তথাপি আমরা আরো অল্পক্ষণ আছি বিদ্যুৎদার সাথে, সঙ্গে থাকার আপনাদেরও অনুরোধ রইল। আবারও ফিরছি বিদ্যুৎদার কাছে। এবারে বিদ্যুৎদা, আপনার অনুমতি নিয়ে আমি মাটির পৃথিবী থেকে দুটো কবিতা পাঠ করতে চাই দর্শকদের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই পারমিতা, কিন্তু তার আগে তোমার শেষ প্রশ্নের উত্তরটা দেওয়া বাকি রয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। বইগুলোর ব্যাপারে আমি খুব সংক্ষেপে বলছি। হুম প্রথম হুম হুম। আমার একটি গল্প সংকলন বেরিয়েছিল, সেটি 2002 বা 3-এ। আচ্ছা। আমার সাহিত্য গুরু নগাঁওয়ের শ্রী অনিল দাসপুর কায়স্থ, উনি এখন প্রয়াত হয়েছেন। তার নিরন্তর ভালোবাসা, নিরন্তর শাসনে আমি সেই দুঃসাহসটি তখনই করেছিলাম। সুতরাং সেই গ্রন্থটি আমি তাকেই উৎসর্গ করেছিলাম। বাহ সম্প্রতি তিনি গত হয়েছেন। বাহ। আমি তাকে এই আলোচনার মাধ্যমে প্রণাম জানাই। হুম। এরপর আমার একটি কবিতার বই বেরিয়েছে। সেই কবিতার বইটি দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগ কবিতা, দ্বিতীয় ভাগ ছড়া। কবিতার ভাগটি আমার পরলোকগত মা ও বাবাকে উৎসর্গ করেছিলাম এবং ছড়ার বই আমার কন্যাকে উৎসর্গ করেছিলাম। বাহ। তৃতীয় একটি গল্প সংকলন, সেটি 2016-তে তিনসুকিয়াতে আমি যখন থাকতাম তখন উন্মোচিত হয়েছিল। আমি খুব ভাগ্যবান, আমার সেই গ্রন্থটি উন্মোচন করেছিলেন বিখ্যাত সাহিত্যিক কবি পবিত্র সরকার মহাশয়। বাহ। সেই বইটি আমি উৎসর্গ করেছি আমার প্রথম পাঠিকা, আমার সহধর্মিণী রুমকি চক্রবর্তীকে। এবং এই গ্রন্থটি আমি উৎসর্গ করেছি 3জন কালজয়ী সাহিত্যিককে, যাদের অবদান এবং যাদের প্রশ্রয় না পেলে হয়তো আমি আজ এই ব্যতিক্রমী মঞ্চে এসে বসতে পারতাম না। তারা হচ্ছেন প্রথমত তৎকালীন সময়প্রবাহের সম্পাদক, আজকের বিশিষ্ট বাচিক শিল্পী এবং সাহিত্যিক সুকুমার বাগচি মহাশয়। দ্বিতীয়ত শিলচরের বিশিষ্ট কবি শ্রী সুশান্ত ভট্টাচার্য মহাশয়। এবং তৃতীয়ত এবং মূলত বর্তমান শিলচর থেকে প্রকাশিত গতি দৈনিক পত্রিকার সম্পাদক শ্রী মনমোহন মিশ্র মহাশয়। তো আমি এই গ্রন্থটি তাদের 3জনকেই উৎসর্গ করেছি এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি তাদের প্রত্যেকের নিজের হাতে বইটা তুলে দিতে পেরেছি। সে হচ্ছে আমার এযাবৎ মানে প্রকাশিত আপনি গ্রন্থাবলীর মানে হিসেব। ভীষণভাবে তাদের সান্নিধ্য পেয়েছেন, তাদের সংস্পর্শ পেয়েছেন, তাদের অনুপ্রেরণা পেয়েছেন। ঠিক। তবু জানতে চাইবো যে এই লেখালেখি বা এই যে সাহিত্য জগতে পদার্পণ করার পেছনে মূল প্রেরণা কার ছিল, আপনার সাহিত্য গুরুর? মূল প্রেরণা আমার সাহিত্যগুরু শ্রী প্রয়াত অনিল দাসপুর কায়স্থ মহাশয়। বাহ বাহ তিনি। বাহ, খুব ভালো। আমরা অনেক কিছু বিদ্যুৎদার কাছাকাছি বসে জানতে পারছি, বিদ্যুৎদাকে আরেকটু কাছের থেকে চিনতে পারছি, দেখতে পাচ্ছি, এবং সেই চেষ্টাটাই আমাদের থাকে যখন যখন কোনো বিশেষ অতিথি আমাদের কাছে আসেন, তাদেরকে আমরা একটু গভীরভাবে জানতে চাই এবং সেভাবেই আপনাদের কাছেও তার বার্তাগুলো পৌঁছে দিতে চাই। সেটাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এবার এবারে পারমিতা, হ্যাঁ, এবার হ্যাঁ তুমি যে আমাকে অনুমতিটা চাইছিলে সেই অনুমতিটা এখন দিচ্ছি তোমাকে। একদম। তুমি কবিতা পড়ার ক্ষেত্রে তো সে আর বলবো না, একজন সঞ্চালিকাকে সেই প্রশংসা করার দরকার নেই। কিন্তু সবচাইতে বড় ব্যাপারটা যেটা হচ্ছে আমার বলা খুব দরকার, আজকের উঠতি কবিদের মধ্যে তোমার বইটা আমার খুব নজর কেড়েছে এবং সত্যিকার অর্থে একটি ভালো কবিতার বই তুমি লিখেছ। আমি চাইবো তুমি আরও ভবিষ্যতে লেখো কবিতার বই, অনেক অনেক এবং অনেক আমার অনেক কবিতার বই ধন্যবাদ থেকে তুমি বিদ্যুৎদা। দুটি কবিতা পড়লে আমার খুব অনেক ভালো অনেক লাগবে। এই প্রেরণাগুলি হয়তো
আমরা মানে এগুলো আশীর্বাদ আর কি, এগুলি চলার পথের পাথেয়, এগুলিকে সম্বল করেই চলা। যাই হোক দর্শক বন্ধুরা, আমি মাটির পৃথিবী থেকে দুটো কবিতা পাঠ করছি, আমার খুব ভালো লেগেছে। এটা এমন অনেকই ভালো লাগা কবিতা আছে, তো যেহেতু আজকে সময়টা সীমিত, কবিতার নাম তোমার সারায় বৃষ্টি ঝরে। তুমি শুধু মেঘ হয়েই ভাসতে ভালোবাসো, আমার বিদ্ধ এক নজরে বৃষ্টি হয়ে এসো। চোখে তোমার অনাদি আর অনন্ত ধরা, আমার সূক্ষ্ম জগৎ শুধু রুক্ষ খরায় ভরা। তোমার চোখে ব্রাত্য আমি চিরটিকাল, আমার স্বপ্ন তোমায় নিয়েই টালমাটাল। নীরব তুমি সঘন মগ্ন তোমায় নিয়ে, নিঃস্ব আমি তোমার মাঝে সব হারিয়ে। তোমার খেয়াল শুধুই তোমার এখতিয়ারে, আমার কথায় তোমার সারায় বৃষ্টি ঝরে। গরজ তোমার আমায় নিয়ে ভাবনা জাগে, হৃদয় আমার দোলেই রাগে অনুরাগে। তুমি যবে ঝরেই পড়ো আমার মুখোমুখি, তোমার কথার তোরে আমি বড্ড যে সুখী। এমনি করে এসো আমার কল্পনা বাস্তবে, হবে ধরায় তোমার আমার স্বর্গ বাস্তবে। খুব সুন্দর একটি কবিতা, প্রেমময় একটি কবিতা। আরও একটি কবিতায় যাচ্ছি, তার নাম নিষিদ্ধ ভালোবাসা। তির্যক আলোর ছায়াপথ না মারিয়ে চুমু খাওয়ার দূরত্বে অবলোকন আর পর্যাবলোকনের পাকদণ্ডি পেরিয়ে অবাককালের সেই উপবেশন, সারা জায়গায় শোণিত ধারায়, অথচ নির্বিকার হৃদয় চিরনির্বাপিত আধিক বিশ্বে মন জানে না, মন না জানা মননে আনন্দ আহ্লাদে পোড়ায় শুধু নিষিদ্ধ ভালোবাসার অনুচ্চারিত অধ্যায়, নীরব ভাষায় অপ্রকাশিত হাহাকার। দুটোর একদম মানে ভিন্ন রকমের পরিবেশন, একটু কবির থেকেই জানতে চাইব। তোমার সারায় বৃষ্টি ঝরে এবং এই নিষিদ্ধ ভালোবাসা, দুটোর প্রেক্ষাপটটা কি ছিল? দুটোই প্রেমের, হ্যাঁ প্রেমের বটেই, প্রেমের কবিতা, প্রেমের বটেই, কিন্তু তো দুটোরই প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, হ্যাঁ একদমই ডিফারেন্ট। সেটাই তো, এখন কবিতার তো বৈচিত্র্যটাই হচ্ছে হ্যাঁ কবির হ্যাঁ, না কবি যেহেতু কল্পনার নিজেই বসে আছেন কবিতা। পাশাপাশি আমার হ্যাঁ, অনেকটা কবিতা লেখা পারমিতা অনেকটা অভিনয়ের মতো ব্যাপার। একজন অভিনেতা বা অভিনেত্রী যখন বিভিন্ন চরিত্রে নিজেকে চরিত্রে খাপ নিজেকে, খাইয়ে দেন, হ্যাঁ নিজেকে ঢুকিয়ে ঠিক নেন সেইভাবে একদম। একটা প্রেমের কবিতা লিখতে গেলে একেবারে প্রেমিক কিংবা প্রেমিকার আসনে নিজেকে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিতে হয়, একদম তাই, এবং একজন একদম তাই। প্রেমিকের আসনে বসার পর প্রেমের যে বিভিন্ন পর্যায়, সেই পর্যায়গুলোতে তখনই অনুভব করা যায়। পাখির চোখ করে, তখন এক একটা কবিতা বেরিয়ে আসে। সেরকম এই দুটো, তবে বিষয়ের সাথে সাথে এই দুটো কবিতার ফর্মটাও পুরো ভিন্ন, ফর্মটা সে তার জন্যই পুরোই আমি ভিন্ন। দুটো পাশাপাশি হ্যাঁ রেখে পাশাপাশি তুলে ধরলাম, সেই যে দুটোর প্রেজেন্টেশন, ওয়ে অফ প্রেজেন্টেশনটা সেই একদম ডিফারেন্ট, দুটো হ্যাঁ দু রকমের। সেই তো তো এরকমই, মানে প্রেমের কবিতা তো বিভিন্ন অনুষঙ্গ এবং বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী কবিতাগুলো লেখা হুম হয়, হুম হুম সেরকমই হুম, দুটো পরিস্থিতির দুটো কবিতা আর কি। খুব সুন্দর, খুব সুন্দর বিদ্যুৎদা। এবারে কবি যেহেতু নিজে আমাদের কাছাকাছি বসে আছেন এবং এই নতুন সংকলনটিও আমাদের হাতের কাছেই রয়েছে, আমরা বিদ্যুৎদার থেকে আরো দুটি কবিতা শুনতে চাইবো আজ আপনার সকণ্ঠে। এখানেই সমস্যা পারমিতা, যে একজন বাচিক শিল্পীর কাছে বসে একদম না, কবিতা পড়া সেই অনেকটা বিড়ম্বনার সমান। তো না আমরা সে উপায় সকণ্ঠে নেই, সকণ্ঠে একটু যেহেতু শুনতে আমরা একটি চাইছি। ঘরোয়া সাক্ষাৎকারে বসেছি, তো সে সাহসটা করে ফেলছি। দুটি কবিতা পড়ছি, ছোট কবিতা। সে পারমিতার সেই ভালোবাসার কবিতার সূত্র ধরেই আমরা যে একটা ব্যতিক্রমী সময় আমরা পেরিয়ে এসেছি গত 2 বছর 1 বছরে, সেখানেও ভালোবাসার কাঙাল যারা, তাদের অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়েছে, তাদের কথা অনুধাবন করে একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম মারি শেষের ভালোবাসা। বাহ,
রোজ বিকেলে সন্ধ্যাগুলো ছড়ায় সোনা দিক বিদিক, হৃদয় আমার বলছে যেন একদিন তুই আসবি ঠিক। আর কতদিন অদেখার এই চলবে পালা জানি না, এমনি করেই অনন্তকাল পথ চাওয়াতা মানি না। সকালবেলার রোদ ঝলমল, শূন্য হৃদয় পুড়েই খাক, তুই দুপুরের বিষণ্ণতায় আমায় নিয়েই মগ্ন থাক। আমার রাতের রিক্ত আকাশ তোকেই দেব বিলিয়ে, যেমন খুশি আসবি যাবি মন গগনে হাঁক দিয়ে। জানি জানি আসবে আবার হারানো দিন ছিল যা, স্পর্শ সুখে ভাসবো আবার ভরা নদী কি মজা। অমন করে মন খারাপের যাপন বেলায় ডুবিস না, বেলা শেষে ডুব সাঁতারে আসবো আমি ভাবিস না। যতই আসুক ঝঞ্ঝা তুফান, তৃষ্ণা আমার অনিঃশেষ, মিলন আশায় কাটাই বেলা, তাড়াই যত হাপিত্যেশ। মারি শেষের আবার ভালে চুম্বন টিপ পরাবো, বিশ্বপ্রেমের সুখ প্লাবনের বন্ধনে ফের জড়াবো। বাহ, এবং দুটো কবিতা যখন বলেছ পারমিতা, তো আমার আজকের শেষ কবিতা যেটি পড়ছি সেটি আমার আমার সেই তুমি যে প্রথমেই যে জিজ্ঞেস করেছিলে কথাটা, জন্ম থেকে শৈশব থেকে, হুম, সেখান থেকেই স্মৃতিচারণের কিছু কবিতা, বাহ, সেই খুব কঠিন ভালো। দিনগুলোকে এবং আমার মা এবং আমার বাবাকে স্মরণ করে যে কবিতা লেখা। শুনে নাও। সরাসরি হয়তো বোঝা যাবে না, কবিতার ভেতরে সেগুলো কোথায় রয়েছে। কবিতাটির নাম মানচিত্রে তাসের ঘর। সেই মানচিত্রটাই তো আমাদের পূর্বপুরুষদের জন্য সবচাইতে বড় একটা হাহাকারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সত্যি তাই। তো মানচিত্রে তাসের ঘর। কি সুন্দর নামটা। আমার ব্যস্ত সুখের স্থিতির মাঝে মাঝে মাঝেই ছলকে ওঠে, বউ কথা কও পিঠে পুলির হাজার গোপন কথা। আজ সেই কথারই সূত্র ধরে শটান হলো এই সান্ধ্য ভ্রমণ, হাট বাজারে আধার রাতে কালভার্টের দুপাশ ধরে। ছোট্ট একটা স্বপ্ন ছিল, পথিক হব 10-এর এক। আধেক স্বপ্ন হারিয়ে গেছে গলিপথের ঘুরপাকে, তাই এবড়ো খেবড়ো কোলাজ হয়ে কবিতার এই মানচিত্রে আবার নতুন স্বপ্ন খুঁজি। এ সন্ধ্যা তোমারই হোক, নতুন করে সাজাই আবার ঘর সংসার মানচিত্র। এবার চাই না কোনো নতুন ছুতোয় রেড ক্লিফের ওই তুলির আঁচড়, রঙিন থাকুক সন্ধ্যা রাতের ব্যস্ত সুখের তাসের ঘর। বাহ, ভীষণ সুন্দর কবিতাটি। আসলে বিদ্যুৎদার সবচেয়ে বেশি যেটা এত সহজ সাবলীলভাবে, যেটা উনি নিজেও বললেন, যে সহজ সাবলীল ভাষায় উনি পাঠকদের কাছে পৌঁছে যেতে চান বা বার্তাটা পৌঁছে দিতে চান। তো ভীষণ সহজভাবেই আমরা বিদ্যুৎদাকে আজকে বুঝতে পারলাম, আর একটু কাছ থেকে দেখলাম, জানলাম। আমাদের সময় প্রায় শেষের পথে, তারও আগে আমার একটা ছোট্ট খেলা আছে, কিন্তু আরও একটা প্রশ্নে তার আগে যাচ্ছি চট করে, যে আপনার আহ, তড়িঘড়ি আপনি তো সরকারি চাকরির থেকে সরকারি চাকরিকে মানে বিদায় জানিয়ে এবারে নিরলসভাবে সাহিত্য চর্চা করছেন এবং ভীষণ লেগে আছেন এই ব্যাপারগুলো নিয়ে। দর্শক বন্ধুদের আরও জানাই যে এই অতিমারি সময়েও কিন্তু শুধু সাহিত্য নয়, সাংস্কৃতিক জগৎকে আরও বেশি করে এই যে ব্রহ্মপুত্র, বরাক সমস্তকে মিলিয়ে দেওয়ার জন্য আরও একটা প্রচেষ্টা যিনি করেছেন, বিদ্যুৎদা, সেই একটা গ্রুপের জন্ম দিয়েছিলেন, তার নাম ইষ্টি কুটুম। সেখানে অনেক সাংস্কৃতিক কলাকুশলীরা মানে তাদের নিয়মিত যাতায়াত আছে, রয়েছে, এবং সেটি এখনো খুব ভালো করে চলছে। তো এই যে ব্যাপারগুলো, এই যে একটা সেতু বন্ধনের কাজ আপনি প্রচণ্ডভাবে করছেন, চেষ্টা চালাচ্ছেন, আপনার পরবর্তী মানে ভাবনা চিন্তাটা কি এই নিয়ে? হ্যাঁ পারমিতা, আমি মূলত সাহিত্যের মানুষ হলেও কিছুটা সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছি। ছোট থেকে তবলা হুম, বাজাতাম আমার দিদির
আহ, অনুপ্রেরণায় শিখেছিলাম বলে। তো সেটা যখন প্রায় সেই বিদ্যাটা যখন প্রায় হারিয়ে যাচ্ছিল, তখন আমার মেয়ে এসে গানের জগতে প্রবেশ করলো, এবং সাথে সাথে আমি তার সাথে তবলা তবলাটা আবার বাজাতে হাতে গিয়ে নিতে আমি বাধ্য আমি হলেন। সংস্কৃতি জগৎকে আর বাই বাই করতে পারিনি। সংস্কৃতি জগতে অনেকটাই জড়িয়ে আছি, এবং তুমি শুনলে আশ্চর্য হবে, আমার অন্যান্য লেখার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিবেদনের সংখ্যাও কিন্তু অন্তত 20টি ছাড়িয়ে বাহ! গেছে, বিভিন্ন পত্রপত্রিকা যেগুলো প্রকাশিত হয়েছে। তো সেই সাংস্কৃতিক তাগিদে আমরা এবং সাহিত্যের তাগিদেই মারি সময়ে দুটি গ্রুপে আমি জড়িত ছিলাম। প্রথমত মুক্ত মঞ্চ বলে সাহিত্যিক প্রশান্ত চক্রবর্তীর একটি গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ। সেখানে আমি মডারেটর হিসেবে আমি লাইভ অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেছিলাম। এবং এরপর আমি নগাঁও আমার বন্ধু আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর দাস বলে, আমরা দুজনে মিলে ইষ্টি কুটুম গ্রুপটা খুলেছি। ইচ্ছে ছিল সাহিত্য এবং সংস্কৃতিকে সমানভাবে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেখানে সংস্কৃতি এসে সাহিত্যকে কিছুটা পিছনে ঠেলে দিয়েছে। তো এক নাগাড়ে আমরা সংস্কৃতির চর্চা করে যাচ্ছি, সুস্থ সংস্কৃতির চর্চা, এবং সেক্ষেত্রেও বরাক ব্রহ্মপুত্রকে আমরা সমভাবে উপযুক্ত স্থান দেওয়ার খুব চেষ্টা ভালো, করছি। খুব ভালো প্রচেষ্টা। এবারে চট করে খেলাটায় চলে যাচ্ছি। আপনাকে কিছু ভিআরএস এর আরেকটা ব্যাপার তুমি জিজ্ঞেস করেছিলে, হ্যাঁ, সেটা হ্যাঁ, সেটা বলছি। আমি অনুষ্ঠানের প্রথম দিকেই তোমাকে বলেছিলাম পারমিতা, যে আমরা হচ্ছি ছিন্নমূলের দ্বিতীয় প্রজন্ম। আমরা ইচ্ছে করে চাকরি ছেড়ে কবিতা লেখার সেই দুঃসাহস কিংবা হ্যাঁ, একদম তাই, সেই এলেম আমাদের একদম নেই। তাই। তো একটা মানে সুযোগ আসায় আমি চাকরিটা ভিআরএসটা নিয়েছি, এবং ভিআরএস নেওয়ায় এখন আমি অনেকটাই উপকৃত হয়েছি সাহিত্য সাধনার ক্ষেত্রে। বাহ! হ্যাঁ, এবার মানে খেলার এটা কথা এটা বলি। এটা খুব রাইট ডিসিশন হ্যাঁ, সত্যি সত্যি। ছিল। কারণ অনেকেই এই সময়ের এই মানে সিদ্ধান্তগুলো হুম, নিতে ভয় পান। ঠিক ঠিক। অনেকেই, অনেকেই। তো যাই হোক, তাই তো বলি আপনার থেকে অনেক কিছু শিখি আমরা, অনেক প্রেরণা পাই। সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার থেকেই যায় হ্যাঁ, জীবনে, বিভিন্ন একদম, ক্ষেত্রে সে একদম আসবেই, তাই, একদম তাই। এবং খুব বোল্ডলি সেটা নিতে হয়। সিদ্ধান্তগুলো মানে নিতে হয়, এবং নিতে অনেক হয়। সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারো সাহায্য পাওয়া যায় না, নিজেই নিতে হয়। নিজেকেই নিতে হয়, হুম, হুম। নিজেকেই নিতে হয় সেখানে। তো যে খেলাটাতে যাব, ছোট্ট খেলা, মানে কথার খেলা, আপনাকে র্যান্ডমলি কিছু প্রশ্ন করব, খুব দ্রুত আপনাকে উত্তরগুলো দিতে হবে। তো অনেকটা র্যাপিড ফায়ারের মতো ব্যাপার হয়ে হ্যাঁ, যাচ্ছে, র্যাপিড র্যাপিড ফায়ার। ফায়ারের মতোই, যদিও হ্যাঁ, আমি এই মুহূর্তে বসেই প্রশ্নগুলো তৈরি করছি। আমি হ্যাঁ। কোনো মানে ধরাবাঁধা প্রশ্ন আগে থেকে ভেবে আসিনি যে বিদ্যুৎদাকে এই বলবো বা তাই বলবো। প্রথম প্রশ্ন যেটা জানতে চাইবো, যে আপনার প্রিয় লেখক কে? অনিল দাশপুর কায়স্থ। অনিল দাশপুর কাছ। আচ্ছা, প্রিয় কবি? প্রিয় কবি সঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, খুব ভালো লাগলো। প্রিয় ফুল কি? প্রিয় ফুল গোলাপ। তো সবসময় পাওয়া যায় না আসলে, এসব নিয়ে কখনো সেরকম ভাবার অবকাশ ভাবিনি হয়নি, কোনোদিন। তাই আমি ভাবতে বাধ্য হ্যাঁ, করছি এই তো মুহূর্তে। প্রিয় ফুল গোলাপকেই রাখা হোক। হ্যাঁ, টকটকা লাল গোলাপ, সেটাই থাক সে যাই তবে, হোক, সেটাই গোলাপ। থাক। হ্যাঁ। গোলাপ। হুম। এবারে যে প্রশ্নটা করব, আহ, সাহিত্য আপনার কাছে কি? একটা শব্দে যদি বলতে পারেন, বা সাহিত্য চর্চা যেটা নিয়ে আপনি মগ্ন আছেন, আপনার কাছে একটা শব্দে একটা শব্দে বা একটা লাইনে আপনি যেরকম বলতে পারেন। আত্মপরিচয়। বাহ, সাহিত্য মানে আত্মপরিচয়। বাহ, খুব খুব সুন্দর করে বললেন বিদ্যুৎদা। খুব একটা ভালো সন্ধে আজকে আমরা কাটালাম আপনার সাথে। হয়তো আপনারও ভালো লেগেছে, এবং আমার হ্যাঁ, ওপাশে যে নিশ্চিতই। দর্শক বন্ধুরা বসে আছেন, তাদেরও হয়তো এই আলাপ আলোচনাগুলো ভালো লেগেছে। আমি অন্তত আশাবাদী। অতএব আজকের মতো বিদ্যুৎদা আমাদেরকে বিদায় নিতে হবে, এবং আবারও আবারও অনেক অনেক শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা রইল আপনার চলার পথে, আপনার সৃষ্টির পথে। আপনার কলম এভাবেই চলুক, এবং আমাদের সকলকে নিয়ে আপনার চলা যেন সাহিত্যের পথে অনেক সুদূর প্রসারী হয়। আমরা ধন্যবাদ পারমিতা, এবং ব্যতিক্রম গোষ্ঠী এবং পারমিতা দুজনকেই আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার। সবচেয়ে বড় কথা, খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।
দর্শক বন্ধুরা, এবারে তবে আমাদের বিদায় নেবার পালা। যাবার আগে আবারও বলছি, সকলকে খুব ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর অল্প কিছুদিনের মধ্যে শীত কিন্তু ভীষণভাবে জাঁকিয়ে বসছে। অতএব সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আগামী সপ্তাহে। ততক্ষণ খুব ভালো থাকুন। নমস্কার।